কি রে বাবা, সকাল হয়ে গেল, উঠবি না? আজকে না তোর একটা জবের ইন্টারভিউ ছিল? আরে মা, আরো আগে ডেকে দেবে না? অনেকক্ষণ ধরেই তো ডাকছি, তোর তো ওঠার কোনো নামই নেই। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আই। আচ্ছা ঠিক আছে মা, তুমি নিচে যাও, আমি আসি। তো এরপর মা নিচে চলে গেল আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। তো ফ্রেশ হতে হতে আপনাদের আমার পরিচয় পর্বটা দিয়ে নিই। আমার নাম প্রিন্স আহমেদ, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা অনেক আগেই মারা গেছে। এখন আমি আর মা এই নিয়ে আমাদের সংসার কোনো রকম দিন আনি আর দিন খাই। যদিও আমাদের অবস্থা এমন ছিল না, বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের অবস্থা এমন হয়েছে। বাবা মারা যাওয়ার আগে আমাদের জন্য কিছু টাকা রেখে গিয়েছিল, আর সেই টাকা দিয়ে আমার পড়ালেখার খরচ চালাই। আর আস্তে আস্তে ডিপ্লোমাটা কমপ্লিট করি। আর এখন কোনো রকমে ছাত্রছাত্রী পড়িয়ে যা ইনকাম করি তা দিয়ে মোটামুটি আমাদের সংসার চলে যায় আর কি, এই আর কি। আর আর ইন্টারভিউ অনেক দিয়েছি। এখনকার যুগে টাকা ছাড়া কিছুই হয় না, তাই আমার ক্ষেত্রেও চাকরি হচ্ছে না। আচ্ছা, ফ্রেশ হতে হতে অনেক ভকভক করলাম আপনাদের সাথে। তো এবার গল্পে আসা যাক। তারপর নিচে গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়া শেষ করে ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়ে গেলাম। যদিও মনে হয় না চাকরিটা আমার হবে। এর আগেও অনেক ইন্টারভিউ দিলাম, বাট চাচা মামা আর টাকা ছাড়া কোনো কিছুই হচ্ছে না। আর শুনেছি এই কোম্পানিটা নাকি অনেক ভালো আর টপ ওয়ান কোম্পানি। এইখানে নাকি ঘুষ টেস নেওয়া হয় না, তাই সাহস করে এখানে আসা। তো দেখা যাক কপালে কি আছে। আর অপরদিকে কেউ একজন আমাকে সিসি ক্যামেরায় দেখে তার যেন মাথা ঘুরে যাচ্ছে, কেননা তার খুব কাছের কেউ একজনকে অনেকদিন পর নিজের চোখে দেখলো, যাকে ছাড়া কিনা তার চলতোই না। একটা সময় সে মনে মনে বলছে, তুই কেন এমন করলি আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? শুধু তোকে ভালোবেসেছিলাম, তাই না? আর এই জন্যই তুই আমাকে এত কষ্ট দিলি। তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। কেন করলি এমন? এগুলো মায়া মনে মনে ভাবছে, আর তার ভেতরটা যেন কান্না করছে, কেননা অনেক খোঁজার পরেও যে জিনিসটা পায়নি। আর আজ কিনা সে আমার নিজেরই কোম্পানিতে এসেছে, যা দেখে মায়ার ভীষণ ভালো লাগা কাজ করছে। যদিও মায়া তা মুখে প্রকাশ করতে পারছে না, কেননা তার আশেপাশে তার বাবা রয়েছে। মায়া যেন সব ধ্যান আমাকে নিয়ে। এদিকে মায়ের আব্বু বলছে, কি রে মায়া, তুই এমনভাবে কি দেখছিস? কেমন যেন অন্যমনস্ক হয়ে আছিস। কি হয়েছে তোর? তোর কি শরীর খারাপ? থাকলে বাসায় চলে যা। না বাবা, আমার কিছু হয়নি, এমনি। আচ্ছা, তুমি সবাইকে দেখা শুরু করো। আর বাবা, আমার একটা কথা ছিল। ওইখানের একটা ছেলে আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি চাইছি ওকে চাকরিটা দিতে। তুমি কোনো বাধা দিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা মা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আর বাবা, আরেকটা কথা ছিল। এখন থেকে আমি এই কোম্পানিটার দায়িত্ব নিতে চাই। তুমি কোনো বাধা দিতে পারবে না। আর এখন থেকে তুমি শুধু রেস্ট করবে, আর আমি কোম্পানিটা সামলাবো। কি রে মা, কি হয়েছে তোর? আজকে এসব কি বলছিস? আমার মাথা তো পুরো ঘুরে যাচ্ছে। যে মেয়ে কিনা কোম্পানির আশেপাশে আসবে কিনা সন্দেহ ছিল, সেই মেয়ে কিনা আজকে আমাকে বলছে কোম্পানিটা নাকি সে সামলাবে। এটা কি আমি আসলেই শুনছি নাকি সব স্বপ্ন? কিছুই তো আমার মাথায় ঢুকছে না। তুই ঠিক আছিস তো? আমার তোর কিছু হয়নি তো আবার? আরে বাবা, মানুষের মন মেজাজ তো সবসময় এক থাকে না, তাই না? একটা সময় আমি কোম্পানিতে বসতে চেয়েছিলাম না, ঠিক আছে, বাট এখন আমি বসবো। আর তুমি শুধু রেস্ট করবা, ঠিক আছে? ঠিক আছে মা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমি কোনো বাধা দেব না। আর ম্যানেজার সাহেবের থেকে সব কিছু বুঝে নিস, ঠিক আছে? আর কবে থেকে বসতে চাস তুই? আমি কাল থেকেই কোম্পানিতে বসতে চাই। আর এ নিয়ে তুমি কোনো কথা বলবে না, হুম? আচ্ছা মা, বসিস, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এদিকে আমি ওয়েটিং রুমে বসে আছি, আর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক লোক এসেছে। জানি না আমার চাকরিটা হবে কি না, তবুও আশা নিয়ে বসে আছি। আর এখানে অনেক লোক দেখে নিজের ভেতরে অনেক ভয় করছে। চাকরিটা না হলে মনে হয় না আর অন্য কোনো চাকরি পাবো, কেননা এখানকার বাজারে বিনা ঘুষে চাকরি পাওয়া মানে সোনার সোহাগা। তাই এরপর আর অন্য কোথাও চাকরি পাবো কিনা সন্দেহ আছে। এজন্যই ভয়টা একটু বেশিই করছে, কেননা এই অভাবের সংসারে আমার আম্মু অনেক কষ্ট করেছে। তাই আমি চাই এই দুঃসময়ে আম্মুকে একটু একটু খুশি করতে। যদিও আম্মু আমাকে চাকরির ব্যাপারে কোনো কিছুই বলে না, কিন্তু মনে মনে তো ঠিকই চায়
আমার একটা চাকরি হোক, আর সংসারটা আব্বু যেভাবে চালাতো আমিও সেভাবেই চালাই। কেননা আমারও তো আবার বিয়ে শাদির ব্যাপার স্যাপার আছে। আর এখন চাকরি ছাড়া তো কেউ আর তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে না, তাই না? আমি মনে মনে এগুলি ভাবছিলাম, হঠাৎ আমার ডাক এসে পড়ে। আর আমি সোজা অনুমতি নিয়ে ভেতরে ঢুকে পড়ি। ভেতরে ঢুকেই তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কেননা আমি কাকে দেখছি, যাকে কিনা আমি নিজে থেকে বেশি ভালোবাসি, কিন্তু পরিস্থিতির কারণে তাকে আমি ছেড়ে দিয়েছি। আর সেই কিনা আমার ইন্টারভিউ দিতে আসা কোম্পানির মালিকের মেয়ে। ভাবতেই মাথাটা যেন ঝিমঝিম করছে আমার। আর মনে মনে বলছি, মনে হয় না আমার চাকরিটা আর পাওয়া হবে। কেননা আমার পরিস্থিতির কথা ভেবে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আর সে আমাকে অনেক ভালোবাসতো, নিজের থেকে বেশি আমাকে ভালোবাসতো। আর আমিও তাকে নিজে থেকে বেশি ভালোবাসি। জানি না সে আমাকে এখন আর ভালোবাসে কিনা। ভালো না বাসারই কথা, কেননা আমি তো তাকে ছেড়ে গিয়েছিলাম। গল্পের সাথেই থাকুন, তাহলে জানতে পারবেন কেন আমি মাইকে ছেড়ে গিয়েছিলাম। আমার ঘোর কাটে আমাকে বলতে বলায়। কি ব্যাপার প্রিন্স সাহেব, আপনি এভাবে অন্যমনস্ক হয়ে কি ভাবছেন? মায়ের মুখে প্রিন্স সাহেব কথাটি শুনে নিজের ভেতর কেমন যেন করতে লাগলো। কেননা মায়া এখন আমার নামটা ঠিকই মনে রেখেছেন, এটা ভেবেই নিজেকে কিছুটা সান্ত্বনা দিচ্ছি। আরে না ম্যাডাম, কিছুই না, একটু পুরনো স্মৃতিগুলো মনে পড়েছিল, এই আর কি। পুরনো স্মৃতি মানে কি মনে পড়েছিল আপনার? আরে না, তেমন কিছু না। আসলে মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সে তার থেকে প্রিয় কোনো জিনিস অনিচ্ছা সত্ত্বেও তাকে ত্যাগ করতে হয়। কেননা এটাই তার জন্য ভালো হয়। নিজের হাজার কষ্ট থাকলেও প্রিয় মানুষটাকে কখনো কষ্ট না দেওয়ার জন্য তাকে ছেড়ে দিতে হয়। এমনই আমার একটা কালো অতীত আছে, সেটাই মনে পড়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, মনে হয় না আমার চাকরিটা এখানে করা হবে। তো আসি ম্যাম, ভালো থাকবেন। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আর আপনাকে কি একবারও বলেছি যে আপনার চাকরিটা হয়নি? আপনি তো আপনার এডুকেশন ফাইলগুলো দিলেন না। আপনার ফাইলগুলো দেন, আমার ফাইলগুলো দেখে আমি জানাবো যে আপনার চাকরি হবে কি হবে না, আর আপনি চাকরি পাওয়ার যোগ্য কি না। যদি আপনার চাকরি পাওয়ার যোগ্যতা থাকে তাহলে নিশ্চয়ই আপনি চাকরিটা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই নিন আমার ফাইলগুলো। এর আগে কি কোথাও চাকরি করেছেন বা অন্য কোনো কোম্পানি থেকে ইন্টারভিউ দিয়েছেন? না ম্যাম, এর আগে কোথাও চাকরি পাইনি, বাট অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও চাকরি হয়নি। কেননা সবাই চাকরির জন্য ঘুষ চাইতো, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনার পক্ষে ঘুষ দেওয়া সম্ভব নয় কেন? আপনার আব্বু তো অনেক ভালো টাকা ইনকাম করে। তাহলে তো আমার মনে হয় না আপনার ঘুষ দেওয়া অসম্ভব কোনো ব্যাপার। মায়ার বারবার আপনি বলাতে নিজের ভেতরে কেউ মনে হয় হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ভেতরে যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, না পারছি সহ্য করতে, না পারছি পাঠিয়ে উঠিয়ে অন্য কিছু করতে। তখন আমি মায়াকে বললাম, ম্যাম আমার আব্বু অনেক আগে মারা গেছেন। আর আমার আব্বু যা টাকা রেখে গিয়েছিল তা দিয়ে আমার পড়াশোনার খরচ আর এতদিন সংসার কোনো রকমে চলেছে। আর এখন সেই টাকাগুলো শেষ হয়ে গেছে। আর কোনো রকমে টিউশনি করিয়ে নিজের খরচ চালাচ্ছি, আর সংসারের খরচ চালাচ্ছি। আর মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমার এই চাকরি খোঁজা। ও, শুনে খুবই কষ্ট পেলাম যে আপনার আব্বু আর এই পৃথিবীতে নেই। তো কি হয়েছিল আপনার আব্বু? থাক ম্যাম, সেটা আর না মনে করাই ভালো। আর এটা আপনাকে অন্য কোনো একদিন বলবো আনে। আর ম্যাম, আমার চাকরিটা হবে কি না সেটা যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, বলছি। আমি আপনার সব ডকুমেন্টগুলো দেখে আপনাকে চাকরি দেওয়ার উপযোগী মনে করি। আপনি কাল থেকে জয়েন করবেন। মায়ের কথা শুনে আমার যেন খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা। কেননা অনেক ট্রাই করার পরেও আমার চাকরিটা হচ্ছিল না, সবই টাকার জন্য। আর আজকে আজকে না আজকে এত নামি দামি বড় একটা কোম্পানিতে আমার চাকরি হয়ে গেল। আর এদিকে আমাদের কথা শুনে মায়ের আব্বু বোঝা যায় যে আমি সেই ছেলে যার কথা কিনা মায়া একটু আগে বলেছিল। তাই সে আর কোনো কথা বলছিল না, যা বলার মায়ে বলল। আর এদিকে আমি চাকরিটা পাওয়ার সুসংবাদে ওইখান থেকে বিদায় নিয়ে বাসায় মিষ্টি কিনে নিয়ে আসার জন্য মিষ্টির দোকানে গেলাম। সেইখান থেকে মিষ্টি কিনে মাকে ডাকতে লাগলাম। মা আমার ডাক শুনে দৌড়ে আমার কাছে চলে আসলো। আর আমি কোনো কথা না বলে মাকে হা করতে বলে তার মুখে একটা মিষ্টি ভরে দিলাম। আর মা পুরো মিষ্টিটা মুখে নিয়ে যেন কথাই বলতে পারছে না। তারপর মিষ্টিটা খেয়ে আমাকে জিজ্ঞেস করলো, কী রে বাবা, তোকে আজ অনেক খুশি খুশি লাগছে,
আর মিষ্টিই বা কেন খাওয়ালি? কি হয়েছে তোর? আমাকে খুলে বল। আর তোর চাকরিটা কি হয়েছে? হ্যাঁ মা, আমার চাকরিটা হয়ে গেছে, আর সেটাও অনেক বড় একটা কোম্পানিতে। কি? তাই নাকি বাবা? আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। মা, এখন আর আমাদের কোনো কষ্টই থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা মা, অনেক ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবার বাড়ো। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। তারপর আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম নাস্তা খাওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া করে বাইরে একটু হাঁটাহাঁটি করে সন্ধ্যার দিকে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠলাম আম্মুর ডাকাডাকিতে। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে নাস্তা করার জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম অফিসে। তারপর ম্যামের কেবিন কোনটা সেটা পিয়নকে জিজ্ঞাসা করে সেই রুমে চলে আসলাম। তারপর আমি ম্যামের কেবিনের সামনে দাঁড়িয়ে ম্যামকে বললাম, ম্যাম আসতে পারি? জি প্রিন্স সাহেব, ভিতরে আসেন। তারপর ম্যাম আমাকে অনেক কাজ বুঝিয়ে দিতে লাগলো। তারপর পিয়নকে ডেকে আমার ডেস্কটা দেখিয়ে দেওয়ার জন্য বললাম, আর পিয়ন এসে আমার ডেস্কটা দেখিয়ে দিয়ে চলে গেল। আর আমার ডেস্কটা ম্যামের কেবিনের পাশাপাশি। ম্যাম তার কেবিন থেকে আমার ডেস্কটা পুরোপুরি দেখতে পাচ্ছে আর মনে মনে বলছে, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমায় কেড়ে নেবো আমি প্রাণ। অনেক জ্বালিয়েছো আমাকে, অনেক কষ্ট দিয়েছো। আমার কি দোষ ছিল? আমাকে কেন ছেড়ে গেলে? আমাকে আমি তো তোমাকে কম ভালোবাসিনি, নিজের থেকে বেশি ভালোবেসেছি। তারপরও কেন আমাকে এভাবে ধোঁকা দিলে? আমি তো তোমাকে ছাড়া ভালো নেই। কি করে বোঝাবো তোমাকে বলো? এতটা কাছে পেয়েও তোমাকে জড়িয়ে ধরতে পারছি না। নিজের ভেতরে হাহাকার হচ্ছে, আর মনটা বারবার বলছে একটু যদি তোমাকে জড়িয়ে ধরতে পারতাম, তাহলে মনে হয় আমার এই যত কষ্টগুলো আছে সব নিমিষেই উধাও হয়ে যেত। আর তুমি জানো আমি তোমাকে কতটা খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। তোমার বাড়ির অ্যাড্রেসটা পর্যন্ত আমাকে দিলে না। আর যে বাড়ি ছেলে, তোমার সেই বাড়ি থেকেও তুমি চলে গেলে আমাকে না জানিয়ে। কি দোষ করেছিলাম আমি? আমি তো কোনো ভুল করিনি। তাহলে আমাকে কেন কষ্ট দিলে এইভাবে তুমি? তুমি কতটা কতটা নিষ্ঠুর! আমাকে ভুলে গেলে, আমাকে কষ্ট দিলে, আমাকে দিলে দিলে শেষ করে দিলে। আমি যে কেমন আছি সেটা একবার জিজ্ঞেস করলে না। আমি তো তোমাকে ছাড়া ভালো নেই। খুব কষ্ট হয় আমার, নিজেকে তিলে তিলে শেষ করে দিতে ইচ্ছে করে। কিন্তু তোমার আশায় এতদিন বেঁচেছিলাম, আর সেই আশাটা সার্থক হয়েছে। আমি পেয়েছি তোমায়। হ্যাঁ, আমি তোমাকে পেয়েছি। এখন তোমাকে আমি অনেক কষ্ট দেব, অনেক কষ্ট। যতটা তুমি আমাকে দিয়েছো তার থেকেও বেশি কষ্ট দেব। ওয়েট অ্যান্ড সি। মায়া মনে মনে এগুলোই ভাবছে আর কান্না করছে। আর এদিকে আমি মনের সুখে আমার কাজগুলো করে যাচ্ছি। আজকের প্রথম দিন, তাই আমাকে কাজগুলো অনেক পরিমাণে কম পেয়েছি। আর আমি বসে না পারে একটা ফাইল ম্যামের দিকে নিয়ে যাচ্ছি। আর সেটা ম্যাম দেখে নিজের চোখের পানিগুলো মুছে ফেললো আর স্বাভাবিক হয়ে বসে রইল। তারপর এদিকে আমি ম্যামের অনুমতি নিয়ে ম্যামের কেবিনে প্রবেশ করে ফাইলটা ম্যামকে দেখালাম যে, ম্যাম এই জায়গাটায় বুঝতে পারছি না। আর ম্যাম আমাকে সেটা সলভ করে দিল। আমি ম্যামের চেহারা দেখে পুরো স্তব্ধ হয়ে গেছি, কেননা ম্যামের চোখগুলো পুরো লাল টকটকে হয়ে আছে। মনে হচ্ছে এখনই রক্ত বের হয়ে আসবে। আর এটা তখনই হয় যখন মায়া খুব বেশি কান্না করে। এটা আমি অনেক আগে থেকে জানি, তাই আমি বুঝে ফেললাম যে মায়া তখন কান্না করছিল। আর কান্নাটা কিসের জন্য করছিল সেটা আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। সেটা হলো আমি নিজেই এর জন্য দায়ী। আমি জানি মায়া আমাকে এখনও অনেক ভালোবাসে, নিজের থেকে বেশি ভালোবাসে, কিন্তু তা মুখ ফুটে বলতে পারছে না। আর এদিকে আমিও চাইছি না যে এই ভালোবাসাটা এগিয়ে নিয়ে যেতে, কেননা আমার পরিস্থিতি কেমন তা সবাই তো জানেনি। তাই আর নিজের পরিস্থিতির কথা চিন্তা করে মায়াকে আর কাছে টেনে নেওয়ার মতো সাহস আমার হয়ে উঠবে না। কোথায় মায়া আর কোথায় আমি? মায়া এত বড় একটা কোম্পানির মালিক, আর আমি কিনা সাধারণ একটা কর্মচারী। তাই এগুলো নিয়ে না ভাবেই ভালো। তারপর মায়া আমাকে কাজ বুঝিয়ে দেওয়ার পর আমি আমার কেবিনে চলে আসলাম আর নিজের কাজগুলো করতে লাগলাম। কাজ করতে করতে টিফিন পিরিয়ড হয়ে গেল আর আমি লাঞ্চ করতে চলে গেলাম ক্যান্টিনে। আর সেখানে গিয়ে রোহি নামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। মেয়েটি মায়ের কোম্পানিতেই চাকরি করে। হাই ভাইয়া, কেমন আছেন আপনি? আর আপনাকে আজকে নতুন দেখলাম। আপনি কি নতুন জয়েন করেছেন নাকি? জি, আমি নতুন জয়েন করেছি আর আজকে আমার প্রথম দিন। ও তাই নাকি? আর ভাইয়া, আমিও আপনার পাশের একটু দূরের কেবিনটা আমার। আমি আপনাকে লক্ষ্য করেছি, বাট আপনি হয়তো আমাকে লক্ষ্যই করেননি।
আর আমি কি বসতে পারি এখানে? জি, বসেন, সমস্যা কোথায়? আর হ্যাঁ, আমি তখন কাজ করতেছিলাম, আশেপাশে কে ছিল সেটা আমার দেখা হয়নি। তো কি অবস্থা আপনার? জি ভাইয়া, আপনাকে দেখলাম এদিক ওদিক না তাকিয়ে শুধু কাজের দিকেই মনোযোগ দিয়েছেন। আর হ্যাঁ ভাইয়া, আমি ভালো। আপনার কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ ভালো। এভাবে কথা বলতে বলতে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর অন্যদিকে মায়া তার কেবিন থেকে বের হয়ে বাসার দিকে যাবে লাঞ্চ করার জন্য। আর ক্যান্টিনটা ঠিক রাস্তার দিকেই, বের হতে গেলে পুরোপুরি দেখা যায়। সে হুট করে ক্যান্টিনের দিকে তাকিয়ে দেখে আমি আর রুহি কথা বলছি আর হাসাহাসি করছি, যা দেখে মায়ের ভেতরটা যেন জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে যেন তাদের এই হাসাহাসিগুলো আর নিতে পারছে না। সে কান্না করতে করতে গাড়িতে উঠে বসে, তারপর বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার রুমে বসে কান্না করতে থাকে। তার আব্বু মায়াকে অনেকবার ডাকার পরেও মায়া দরজা খোলে না। সে চিন্তায় পড়ে যায়, তার মেয়ের এমন কি হয়েছে যে সে এত করে ডাকার পরেও দরজা খুলছে না। আর তার জন্য খুব চিন্তা হতে লাগে যে আজকে 2 দিন ধরে মায়ার বিহেভিয়ার কেমন যেন অন্যরকম লাগছে, যেমনটা ভার্সিটিতে থাকার সময় একবার হয়েছিল, যে মায়া কাউকে ভালোবাসতো আর সেই ছেলেটা নাকি মায়াকে ধোঁকা দিয়েছে। আর এদিকে মায়ের আব্বু এইগুলো চিন্তা করতে করতে মায়াকে ডাকতে থাকে। আর মায়া তার আব্বুর ডাক শুনে বলে যে একটু পর রুম থেকে বের হচ্ছে, তাই এখন যেন তাকে না চালায়, সে তো একা থাকতে চায়। এই কথা শুনে মায়ের আব্বু আর মায়াকে জোর করলো না, কারণ সে জানে মায়াকে জোর কোনো লাভ হবে না। তাই সে হাত ছেড়ে ওখান থেকে চলে গেল। আর এদিকে মায়া কান্না করে যাচ্ছে তো কান্না করে যাচ্ছে, তা যেন এখন আর নিজেকে ধরে রাখার ক্ষমতা পর্যন্ত নেই। সে অনেক ভেঙে পড়েছে যে প্রিন্সের সাথে অন্য কাউকে যেন সহ্য করতেই পারছে না। ভেতরটা যেন পুরো ছারখার হয়ে যাচ্ছে। আর নিজের মনে মনে বলছে, কেন এমন করছো প্লিজ? তুমি তুমি জানো না, তুমি জানো না তোমার পাশে আমি অন্য কোনো কাউকে সহ্য করতে পারি না। তারপরেও কেন তুমি ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বললে? কেন কেন কেন? মায়া এগুলো বলছে আর অজরে কান্না করছে। আর এদিকে আমি আর রুহি খাওয়া দাওয়া শেষ করে নিচের ডেস্কে এসে বসলাম। আর মায়ের কেবিনের দিকে লক্ষ্য করলাম, তার কেবিনটা পুরাই ফাঁকা। তার মানে মায়া হয়তো কোথাও গিয়েছে। আর আমি সেদিকে লক্ষ্য না করে আমার কেবিনে বসে আমার কাজ করতে লাগলাম। হঠাৎ করে একটা ছেলে এসে আমাকে বলল, হাই ভাই, কি অবস্থা? আপনারা নতুন নাকি? জি ভাইয়া, নতুন, আজকে জয়েন করলাম। ও তাই, আমার নাম রাফি। আপনার নাম? জি ভাইয়া, আমার নাম প্রিন্স আহমেদ। ও তাই নাকি, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। তাহলে ভাই আমরা কি বন্ধু হতে পারি? জি, কেন নয়, আমরা তো সেম এজের, তো বন্ধুত্ব করতে সমস্যা কোথায়? তবে হ্যাঁ, আমরা কিন্তু তুই করে বলবো, আর অফিসের ভেতর তুমি করে বলবো। কি বলিস? আমার আবার আপনি করে বলতে খুব ভালো লাগে না। হ্যাঁ রে, আমারও সেম। এই তুমি, আমি, আপনি এগুলো আমার কাছে যায় না, তাই আমিও তুই করে বলবো। আর হ্যাঁ, শুধু অফিসে আপনি করে বলবো না, অফিসেও তুই করে বলবো। মোট কথা আমরা সব জায়গায় তুই করে কথা বলবো। কি বলিস শালা? আরে পাগল, আমাকে সারা রেখে কোনো লাভ নেই রে, আমার কোনো বোন নেই তো। কে বলেছে যে তোর বোন নেই? আজ থেকে তুই রুহিকে নিজের বোনের নজরে দেখবি, কেননা তোর এই বন্ধুটা রুহিকে অনেক ভালোবাসে। তাই নাকি রে? হ্যাঁ, তা রোহিকে কি বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? আর ও কি এটা জানে যে তুই ওকে ভালোবাসিস? না রে ভাই, বলতে ভয় করে, যদি আবার মেরে টেরে দেয়। অনেক রাগী আর ডেঞ্জারাস টাইপের। তাই তো তোর হেল্প নেওয়ার জন্য আসলাম, কেননা রুহি সবার সাথে কথা বলে না। আজকে দেখলাম তোর সঙ্গে কথা বললো আর হেসে হেসে কথা বললো, তাই ভাবলাম তোর কাছ থেকে হেল্পটা নেওয়া যাক। কি বলিস, করবি না এই বন্ধুটাকে হেল্প? কর না প্লিজ বন্ধু, তুই না আমার প্রাণের প্রিয় বন্ধু। আরে পাগলা, এত হাইপার হচ্ছিস কেন? আজকে তো প্রথম আসলাম, তাই না? আগে আগে দেখ হোতা হ্যায় ক্যা, তারপর না হয় তোকে কোনো একভাবে ম্যানেজ করে দেব। আর প্রেম কিয়া তো ডারনা ক্যা হ্যায়? রুহি কি বাঘ না ভাল্লুক যে তুই ওকে এত ভয় পাচ্ছিস? আর বলিস না বন্ধু, একদিন ভুল করে ওর সাথে ধাক্কা লেগে গিয়েছিল, তখন সে আমাকে ঠাস ঠাস করে কি থাপ্পড়টাই না মেরেছিল। ওইটা মনে পড়লে এখনও মনে হয় দাঁতগুলো ঝিমঝিম করে। আচ্ছা, ব্যাপার না, মেয়েদের হাতে থাপ্পড় খেতে অনেক মজা, নরম হাতের গরম থাপ্পড়। আয় হায়,
কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। কিরে মামা, তাই নাকি? তুইও তাহলে থাপ্পড় খেয়েছিস? তোর কেসটা কিরে মামা, কেমনি কি? আরে মামা, অন্য কোনো একদিন বলবো না, এখন বল, রুহিকে কি এরপরে আর কোনোদিন ভালোবাসার কথা বলেছিলি? আরে না রে মামা, তোর একদিন এমন একটা কাজ হয়েছে যে বলার আর সাহসই পাইনি। সেটা হলো যে আমি রুহির দিকে তাকিয়েছিলাম, আর সেটা রুহি দেখে ফেলে। আর এটা দেখার পর সে আমাকে সাইডে নিয়ে গিয়ে এমন থ্রেট দেয় যে আর বাকি জীবনে বলার সাহস হয়ে ওঠেনি। আরে মামা, প্যারা নাই, চেল, আমি আছি না, আমি সব ম্যানেজ করে দেব। আগে বল, টিট দিবি নাকি? যদি টিট না দিস তাহলে আমাকে আর খুঁজেও পাবি না। কি বলিস, দিবি তো? আরে মামা, তোর ওটা নিয়ে টেনশন করতে হবে না, তোর ট্রিট তুই পেয়ে যাবি। ঠিক আছে মামা, তুই ওটা নিয়ে তাহলে চিন্তা করিস না, আমি বাকিটা ম্যানেজ করে নেব। আর ওইদিকে তুমি আমার সাথে কেন এমন করো? আমি যে তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। প্লিজ এবার তুমি আমার কাছে ফিরে এসো। মায়া মনে মনে এগুলোই বলছে আর কান্না করছে। আর এদিকে আমারও মায়ের কথা মনে পড়ে যায়, আর মনে পড়ে যায় সেই পুরনো দিনের স্মৃতিগুলো। তাহলে চলুন আপনাদের সেই পুরনো দিনের স্মৃতিগুলো কি ছিল তা থেকে ঘুরে নিয়ে আসি অতীত। কিরে বাবা, ওঠ, আর কত ঘুমাবে? আজকে না তোর কলেজের প্রথম দিন, এত ঘুমোলে চলবে বল? আরে মা, আর একটু ঘুমাতে দাও না, এমন করো কেন? আর একটু পরে উঠবো। আর কয়টাই বা বাজে বলো? আরে বাবা, সকাল 9টা বেজে গেছে, আর তুই এখনও বলছিস আর একটু ঘুমাবি? আর একটু ঘুমোলে আর কলেজ যাওয়া হবে না। আরে মা, কি বলছো এগুলো? আর একটু আগে ডাক দেবে না? হায় রে হায়, কলেজটা মনে হয় আজকে মিসই হয়ে যাবে। আজকে কলেজের প্রথম দিন, ভেবেছিলাম সবার প্রথমেই কলেজে চলে যাব, কিন্তু এখন মনে হচ্ছে আর যাই হবে না। সবার আগে আম্মু, তুমি এমনটা কেন করলে বলো? আমাকে আর একটু আগে ডেকে দেবে না? তুমি জানোই তো আমি একটু ঘুম পাগল। হতচ্ছাড়া হারামজাদা, তোকে কতক্ষণ ধরে ডাকছি বল? আর তুই বলছিস এখনও নাকি উঠবি না? আরে আম্মু, এমন করো কেন? তুমি জানো না আমি একটু ঘুম পাগল? ঘুমালে আমি ঘুমের ঘরে কি বলি আমি নিজেও জানি না। অত কথা বাদ দাও, আর নিচে গিয়ে তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আছি। এই বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম, আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে এসেই সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম কিছু প্যান্ট আর শার্ট পরা মেয়ে একটা জায়গায় বসে আড্ডা দিতেছে, আর অনেক ছেলে মেয়েকে র্যাকিং করতেছে। আমি আবার এই র্যাকিং জিনিসটাকে অনেক ভয় পাই, তাই আস্তে আস্তে ওদেরকে এড়িয়ে চলে আসতে যাব। ঠিক তখনই পেছন থেকে এই স্ট্রবেরি, কোথায় যাচ্ছিস রে? এদিকে আয়। পেছনে ঘুরে তাকিয়ে দেখি কেউ স্ট্রবেরি বলে কাউকে ডাকছে। আমি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার চলে আসতে যাব, তখনই পেছন থেকে আবার বলে ওঠে, এই স্ট্রবেরি, তোকেই ডাকছি রে। এদিকে এদিকে, ওদিকে এদিকে কি দেখাচ্ছিস? সোজা এখানে চলে আয়। আর যদি একবার সামনে গিয়েছিস তো তোর একদিন কি আমার যতদিন লাগে ঠিক ততদিন। কথাটা মনে থাকে যেন। এই আপু, আমাকে স্ট্রবেরি বলছেন কেন? আমাকে কি স্ট্রবেরির মতো দেখতে নাকি? হ্যাঁ, আমি মোটে স্ট্রবেরি না, আমার নাম প্রিন্স আহমেদ। হায় হায়, ছেলে বলে কি না, রাজ্য ছাড়া রাজপুত্র, এটা ভাবা যায়? তো যাই হোক, তোর গালগুলো না পুরো স্ট্রবেরির মতো দেখতে। ইচ্ছে করছে কামড় দিয়ে খেয়ে ফেলি। কি বলিস, একটু কামড় দেবো? ছি 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 ছি। আপু, এইগুলো কি বলছেন আপনি? আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? যত সব আজাইরা কথাবার্তা বলছেন, লোকে দেখলে বা শুনলে কি বলবে? একবার ভেবে দেখেছেন আপু? আমি মোটেও ওই রকম ছেলে না, আর আমি মোটেও স্ট্রবেরি না। আমার রাজ্য নাই বা থাকতে পারে, তবুও আমি আমার মা বাবার কাছে রাজপুত্র, তাই তো আমার নাম রেখেছে প্রিন্স আহমেদ। তার মানে হলো রাজপুত্র আহমেদ। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। কিরে বান্ধবী আমার, আমার স্ট্রবেরি দেখি কথা বলতেও জানে। ইস, স্ট্রবেরিটা দেখলেই না মনে হয় এক কামড় দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলি। উফ, নিজেকে যে কন্ট্রোল করাটা কি দায় হয়ে যায়। আমি তোকে প্রিন্স বলতে পারবো না, তোকে স্ট্রবেরি বলেই ডাকবো। তুই চাইলে বা না চাইলেও কথাটা মাথায় ঢুকিয়ে নিস। আর কলেজে কি নতুন এসেছিস নাকি? আগে তো কখনো তোকে দেখিনি। জি, আমি কলেজে নতুন এসেছি, আর আজকে প্রথম দিন, এজন্য আগে কখনো আমাকে দেখেননি। আর একদম আমাকে স্ট্রবেরি বলে ডাকবেন না, আমি মোটেও স্ট্রবেরি না। আর আমাকে যদি স্ট্রবেরি বলে ডাকেন তাহলে আমি কান্না করে দেব, কথাটা মনে থাকে যেন। হায় হায়, আমার স্ট্রবেরি থেকে কান্না করতেও জানে। আরে স্ট্রবেরি, তুমি যদি আমার কথা শোনো
বা না শোনো, আমি তোমাকে স্ট্রবেরি বলেই ডাকবো। আর তুমি কান্না করলেও আমার যায় আসে না। আর এখন সোজা কলেজে যাও, আর তোমার ক্লাসে গিয়ে বসে পড়ো, আর আশেপাশে কোনো মেয়ের দিকে একদম তাকাবে না। হুম, যদি তাকাও তাহলে তোমার চোখগুলোকে গেলে দেবো। কথাটা ভালো করে এই মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর তুমি শুধু আমার। আমি আর কিছু বলতে পারলাম না। তারপর সোজা ওখান থেকে চলে এসে আবার ক্লাসে চলে আসলাম। যদিও ক্লাসে আসতে গিয়ে আরেকটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। সেই ঝামেলাটা হলো, আমি আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছিলাম না। তো ক্লাসরুমটা খুঁজতে খুঁজতে হঠাৎ মেয়েদের দিকে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে বাদে আর একটি কেলেঙ্কারি। সেখানে একটা মেয়ে আমাকে দেখে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তখন সবাই এসে ওখানে জড়ো হয়ে যায়। আর একটা মেয়ে এসে যেই না আমাকে থাপ্পড় মারতে যাবে, অমনি পেছন থেকে মা এসে ওই মেয়েটার হাত ধরে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আর সবাইকে চিল্লিয়ে বলে দেয়, এই ছেলেটার গায়ে যে হাত দেবে বা চোখ তুলে তাকাবে, তার চোখ আমি গেলে দেব। কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নিস, এই ছেলেটা শুধু আমার। মায়ের এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কেননা মায়ের রাগী আর বকেটে হলো কখনো কোনো ছেলেকে এমনভাবে সবার মাঝে প্রেজেন্ট করে নাই। আর ছেলেদের দেখলেই মায়ের অনেক রাগ উঠে যায়। আর সেই মায়াকে না সবার মাঝে এভাবে আমাকে প্রেজেন্ট করলো। আর সবাই ভাবছে আমার মাঝে কী বা আছে যে মেয়ের পেছনে অনেক নামি দামি ও বড় লোকের ছেলেরা করে, এ তো মায়া কাউকে পাত্তা দেয় না। আর সেই মায়া কিনা আমার মতো একটা ছেলের জন্য আজকে সবার সামনে কেমন ব্যবহার করলো। সবাই যেন স্তব্ধ হয়ে এখনও বসে আছে। তো যাই হোক, এবার আমি আমার ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসতে তখনকার ঘটে যাওয়ার কথাগুলো ভাবতে লাগলাম। তখনই আমার পাশে রায়হান নামে একটা ছেলে এসে পাশে বসলো আর আমাকে বলল, কি মামা, নতুন নাকি? আগে তো কখনো দেখিনি। জি ভাইয়া, নতুন, আর আজকেই প্রথম আসলাম কলেজে। আরে শালা, তুই আর আমি সেম এজ আর সেম ক্লাস, তুই আমাকে ভাই বলছিস কেন? আমাকে নাম ধরে ডাক, আমার নাম রায়হান। আচ্ছা ঠিক আছে, আর আমার নাম প্রিন্স আহমেদ। বুঝলাম। আচ্ছা প্রিন্স, তাহলে আমরা আজ থেকে বন্ধু হই, কি বলিস? আর আমি আপনি বলতে পারবো না, ডিরেক্ট তুই বলে ডাকবো। তোর কি এতে কোনো আপত্তি আছে? আরে না, আমিও তোকে এটাই বলতে চেয়েছি। আমি তোকে তুই বলে ডাকবো, কেননা আমার আপনি বা তুমি বলা ভালো লাগে না। তোকে একটা কথা বলি, মায়াপুর থেকে দূরে দূরে থাকবি, কেননা সে বড়লোক বাবার একমাত্র মেয়ে। যদিও একটু গন্ডি টাইপের, তবে মন থেকে অনেক ভালো। আরে বলিস কি, মায়েটা আবার কে? আর তুই কোন মেয়ের কথা বলছিস যে দূরে দূরে থাকবো? আমি তো ঠিক বুঝতে পারলাম না। আরে ভাই, গেটের সামনেই তোকে যে মেয়েগুলো র্যাক দিল, তাদের মধ্য থেকে যে লিডার, তার নামই হচ্ছে মায়া। যে তোকে ওয়াশরুমের ওই ঘটনা থেকে বাঁচালো আর সবার সামনে বলল তুই নাকি একান্তই তার, সেই মেয়েটার নাম মায়া। অনেক রাগী আর ডেঞ্জারাস টাইপের। ওনার থেকে একটু দূরে দূরে থাকিস, বড়লোক বাবার একমাত্র বিগড়ে যাওয়া মেয়ে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছিস। আরে ভাই, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে ওই মেয়ের পেছনে লাগতে যাব। বরঞ্চ ওই মেয়ে আমার পেছনে লেগে আছে। আর আমাকে বলে কি না আমি নাকি স্ট্রবেরি, আর আমার গালগুলো নাকি স্ট্রবেরির মতো, আর আমার গালগুলো দেখলে নাকি তার কামড় দিতে মন চায়। এটা কোনো কথা হলো বলো? আমি বাচ্চা একটা ছেলে, আমাকে কিনা এইসব বলে? মেয়েটার লজ্জা বলতে কিছুই নেই। বন্ধু, কষ্ট গড়বড় হ্যাঁ রে। আমার তো মনে হয় মায়াপু তোকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছে। কেননা যে মায়াপুর পেছনে হাজার হাজার ছেলেরা ঘোরে, তাদের কাউকে পাত্তাই দেয় না। আর সে মায়াপু কিনা তোকে এইভাবে কথাগুলো বলেছে, আমার তো মনে হয় তুই শেষ। কি বলিস বন্ধু? আমি বাচ্চা একটা মানুষ, আমাকে এভাবে ভয় দেখাস না। আমি তো ভয় পেয়ে মরে যাব। আর আমি প্রেম ভালোবাসা করতে চাই না, কেননা প্রেম ভালোবাসা জড়ালে অনেক কষ্ট পেতে হয়। আমি নাটক সিনেমায় অনেক দেখেছি, অনেক সময় তো দেখেছি যে নায়ক নায়িকাকে না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করে। আমি চাই না ভাই এগুলো করতে। আমাকে তুই বাঁচা, তুই না আমার বন্ধু, প্লিজ বন্ধু, আমাকে ওই মেয়েটার হাত থেকে বাঁচা। ওই মেয়েটাকে দেখলে আমার কেমন যেন লুচু লুচু মনে হয়, কেমনভাবে আমার গাল আর ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। ওই মেয়েটার ভাবসাব আমার মোটেও ভালো লাগে না। আর ওই রকম প্যান্ট শার্ট পরা মেয়েকে দেখলে আমার গাটা ঘিনঘিন করে। আর আমার তো ভালো লাগে বোরকা পরা আর শালীন পোশাক পরা মেয়েদের। তাই ওই মেয়েকে ভালোবাসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বন্ধু, আমাকে বলে কোনো লাভ হবে না রে। আমি ওই মেয়েটার সামনে কিছুই না। ওই মেয়েটা যে রাগী আর ডেঞ্জারাস, আমি যদি তোকে সাহায্য করি তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। যা করার তোকেই করতে হবে রে। আর ওই মেয়েটা যদি জানে আমি তোকে এইগুলো বলেছি, তাহলে আমাকে জানে মেরে দিবে। প্লিজ বন্ধু, আমার ক্ষতি করিস না। তুই ভুলেও কিন্তু ওই মেয়েকে বলবি না
যে আমি তোকে এগুলো বলেছে? যদি বলিস তাহলে আমাকে আর খুঁজেও পাবে না। আরে বাদ দে, কিছুই বলবো না, যা করার আমি নিজেই করব। তোর তো টেনশন করা লাগবে না। চল ভালোভাবে বসে পড়ি, আর একটু পর তো স্যার ক্লাসে আসবে। আমরা এইভাবে কথা বলতে থাকি। একটু পর ক্লাসে স্যার চলে আসে। স্যার আমাদের সবাইকে দাঁড়াতে পড়লো, আর একে একে সবার পরিচয় জানতে চাইলো। যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই সবার সাথে পরিচয় করে নিলাম। আর এইভাবেই দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে বাসার দিকে যাব, অমনি গেটের সামনে দেখতে পেলাম মায়া আপু আর তার বান্ধবীরা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমার অনেক ভয় করছে, তবুও নিজের মনের সাহায্যে তাদের সামনে গিয়ে যেতে লাগলাম। অমনি পেছন থেকে মায়া আপু ডাক দিতে লাগলো। মায়া আপুর ডাক শুনে আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে এক দৌড়ে সোজা বাসায় চলে আসলাম। আর ওইদিকে মায়া আপুর মনে মনে ভাবছে, আরে সন্তান ছেলেটা কেমন আমার ডাক শুনে কেমন দৌড়ে পালিয়ে গেল। এই ছেলেটাকে দেখতে তো কিউট মনে না, মনটা চায় ওই স্ট্রবেরির মতো গালগুলোকে না কামড়ে খেয়ে ফেলে। ইস, কি লোভনীয় ওর গালগুলো। কি রে মায়া, তুই এগুলো কি বলছিস? সেই সকাল থেকে তোকে যেন কেমন অন্যমনস্ক, আর ওই ছেলেটাকে দেখলেই তুই যেন কেমন কেমন করছিস। আর সকাল থেকে কি আজে বাজে বলছিস? তোর মাথার তারগুলো কি পুড়ে ছিঁড়ে গেছে নাকি রে? আর তুই ওই ছেলেটাকে বারবার স্ট্রবেরি কেন বলছিস? আরে বান্ধবী, তুই বুঝবি না রে, ওই ছেলেটাকে দেখে আমি পুরো পাগলাই গেছি। নিজেকে যেন কন্ট্রোল করা দায় হয়ে গেছে। ইস, কি কিউটি না। ছেলেটাকে না মন চাচ্ছে জড়িয়ে ধরে একটা মা দিয়ে দিই। কি বলছিস তুই এগুলা? যে মেয়ের পেছনে কিনা হাজার হাজার বড় লোকের ছেলেরা ঘোরে, আর আজ সেই মেয়ে কিনা একটা ছেলের উপর ফিদা হয়ে গেছে, এটাও কি আমাদের দেখতে হবে? আর সেটা তো আমাদের অনেক ছোট। তোর কি মাথা ঠিক আছে? একটা হাঁটুর বয়সের ছেলের প্রেমে পড়ে গেছিস, তাও আবার প্রথম দিনেই কিনা তাকে দেখে পাগল হয়ে গেছিস। আরে নদী, তুই এটা বুঝবি না রে। আর সিনিয়র হয়েছে তো কি হয়েছে, ভালোবাসায় বড় ছোট মানে না। আর আমার মন যাকে চায় তাকে আমার লাগবেই, যে করেই হোক। তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, তবে যাই করবি একটু ভেবে চিন্তে কর। কেননা ছেলেটাকে দেখে আমার কেমন যেন হাবলাকান্ত মনে হচ্ছে। তো যেটা করবি ভেবে চিন্তে তারপরই করিস, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। সেটা তোকে ভাবতে হবে না, যা করার আমিই করব। আর ওর এই বোকামির জন্য আমার ওকে এত ভালো লাগে। আর আমি মনে করি তোর এটা নিয়ে মাথা না ঘামালেও বেটার। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, আমি আর তোকে কিছু বলতে যাব না। এদিকে আমি বাসায় এসে তাড়াতাড়ি করে রুমে চলে আসলাম, আর ফ্রেশ হয়ে একটু তাড়াতাড়ি করার জন্য বের হলাম। চারিপাশটা একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে আসলাম। আর রাতের বেলা একটু পড়াশোনা করে তারপর খেতে আসলাম। খেতে আসতেই আব্বু আমাকে বলল, কি রে প্রিন্স, কি খবর তোর? আর তোর পড়াশোনা কেমন যায়? আর আজ কি না তোর ফার্স্ট কলেজের দিন ছিল? কেমন কাটলো ফার্স্ট দিন? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো হলেই ভালো। আর যাই করিস তাই করিস বাবা, কোনো মেয়ের দিকে বা কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসায় জড়াইস না, কারণ প্রেম ভালোবাসা অনেক খারাপ একটা জিনিস, এর থেকে দূরে থাকাই বেটার। আচ্ছা আপু, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি জানো না আমি কেমন ছেলে। আমি কি তোমার কথার বাইরে কখনো গিয়েছি? তুমি যা বলবে তাই হবে। এরপর টুকিটাকে কথা বলতে বলতে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তারপর আমি আমার রুমে আসলাম শোয়ার জন্য। তারপর কলেজে ওই কথাগুলো, মানে মায়াপুর কথাগুলো মনে পড়ে গেল। আর চিন্তা করতে লাগলাম, উনি এমন কেন, আর আমার সাথেই বা এমন কেন করছে? আমি তার কি এমন ক্ষতি করেছি যে সে বারবার আমার সাথে এমন করছে? আর মায়াপুকে দেখতেও তো অনেক ভালো লাগে, তাহলে আমার মতো এই ছেলেটার পিছনে কেন পড়ে আছে? আর সে আমার সিনিয়র, এটা বোঝে না কেন সে? আমাদের এই সম্পর্ক যে যায় না, আর আমাদের পরিবারও এই সম্পর্ক মেনে নেবে না, অথবা সমাজও এই সম্পর্ক কখনো মেনে নেবে না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। আর ওইদিকে কি আছে ওই ছেলেটার মাঝে? বারবার কেন ওর কথাই আমার মনে পড়ছে? আর আজকে প্রথম দেখা, আর আজকে যেন ওর প্রতি আমি পাগল হয়ে গেছি। এমন কেন হচ্ছে আমার? আমি তো এমন ছিলাম না। মায়াপু এই কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তারপর এদিকে কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারেনি। ঘুম ভাঙে আম্মু ডাকে। তারপর শেষে খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের সামনে আসতেই আজকেও মায়াপুর সাথে দেখা হয়ে গেল। আর সে আমাকে দেখেই আমার কাছে চলে আসলো, আর আমাকে বলল, কি ব্যাপার স্ট্রবেরি? কালকে না আমার ডাক শুনে পালিয়ে গিয়েছিলে? আজকে কি করবে? আজকে পালিয়ে কোথায় যাবে? হ্যাঁ, আজকে তোমার খবর আছে চান্দু।
দেখেন মায়া আপু, এগুলো ঠিক না। আর আপনি আমার সাথে এরকম কেন করেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি আপনার ছোট ভাইয়ের মতো, প্লিজ আমার সাথে এমন এমন করবেন না। সবাই কি বলবে বলেন? সবাই তো আমাদের এভাবে দেখলে ছি 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 করবে। প্লিজ আপু, আপনি আমার সাথে এইরকম করবেন না। আমি 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 আর কিছু বলতে না দিয়ে দেখ স্ট্রবেরি, কে কি ভাবলো তাতে আমার যায় আসে না। আমি যেটা চাই সেটা আমার করে নি। আর কি এটা আমার ভালো লাগছে রে? পাগলি, ও সরি, পাগলা। তোকে তো আমার চাই। কি স্ট্রবেরির মতো গাল, দেখলেই শুধু কামড় দিতে ইচ্ছে করে। দেখেন আপু, আপনাকে আমি বারবার বলেছি আমাকে স্ট্রবেরির মতো বা আমি স্ট্রবেরির মতো দেখতে না। বারবার শুধু আপনি স্ট্রবেরি স্ট্রবেরি করেন কেন? আপনাকে কিন্তু স্ট্রবেরি খেতে নিয়ে সাইরা আসমো, তখন আপনার যত স্ট্রবেরি লাগে খেয়ে নেবেন। আর আমার পিচ্ছি শোনা, আমার ওই স্ট্রবেরি দিতে হবে না। আমার তোমার স্ট্রবেরি লাগবে, তোমার স্ট্রবেরির মতো গাল দুটো লাগবে, আর তোমার রক্তের মতো লাল ঠোঁটগুলো লাগবে, যেগুলো দেখলে আমি পুরো মাতাল হয়ে যাই। মোট কথা হলো, আমার তোমাকে লাগবে। বুঝেছো কথাটা? উফ উফ, আপনার সাথে কোনো কথাই নেই। কথায় কথায় শুধু কী সব আজে বাজে কথা বলেন আপনি। আসলে একটা পাগলি। আপনার আব্বুকে বলেন আপনাকে পাগলা কারোতে রেখে আসতে। আরে, আমি তো তোমার প্রেমে মাতোয়ারা হয়ে গেছি, আর তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আর আমার পাগলা গারদ দিতে তুমি আমাকে তোমার খাঁচায় বন্দি করে নাও, তাহলে দেখবে আমি শান্ত হয়ে গেছি, একদম শান্ত। দেখেন আবু, আমি এই সমস্ত প্রেম ভালোবাসা করতে পারবো না। এই সমস্ত হারাম রিলেশনে জড়াতে চাই না। আর আপনার যে পোশাক আশাকের যে সিঁড়ি, এমন মেয়েকে দেখতেও আমার ঘৃণা লাগে। আর তাই আমি চাই আর আপনি আর আমার সামনে কোনোদিনও আসবেন না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। এরকম বেহায়াপনা অন্য কোথাও গিয়ে করবেন, আমার সামনে না। আমি এইগুলো বলে সোজা ক্লাসে চলে আসলাম। আর ওইদিকে কি, তোর এত বড় সাহস আমাকে এতগুলো কথা শোনালি? শুধুমাত্র তোকে ভালোবাসি বলে কিছু বললাম না। ওর জায়গায় যদি অন্য কেউ হতো না, তাহলে তার খবর করে ছেড়ে দিতাম। আর তুই যেহেতু এই পোশাক আশাক পছন্দ করিস না, তাহলে কাল থেকে অন্য এক আমিকে দেখবি। এগুলো বলে মায়া সেখান থেকে চলে যায়। তার মাথার ভেতরে যেন আগুন জ্বলছে। সে চাইলে আমাকে অনেক কথাই বলতে পারতো, কিন্তু বলল না। তার কারণ হলো যে যে কোনো ছেলেই প্যান্ট পরা আর শার্ট পরা মেয়েদেরকে পছন্দ করে না। বলতে গেলে যারা ভালো ছেলে তারা কখনোই মেয়েদের এমন পোশাক আশাক পছন্দ করে না। আর আমিও সেম ক্যাটাগরি। তাই মায়াও জিনিসটা চিন্তা করে দেখে যে আসলে পৃষ্ঠে কথাটা বলেছে, এটা একদম ঠিক। সবাই তো আর প্যান্ট শার্ট পরা মেয়েদের পছন্দ করে না। যারা মেয়েদের প্যান্ট শার্ট পরা পছন্দ করে তারা মেয়েদের কখনো ভালোবাসে না, তাদের রূপকেই ভালোবাসে। তাই প্রিন্সের কথা শুনে প্রথমে রাগ হলেও পরে জিনিসটা রিয়েলাইজ করে বুঝতে পারলাম, এগুলো ছাড়তে হবে। একদম প্রপার বাঙালি মেয়ের মতো চলতে হবে। আর প্রিন্সকে পেতে হলে আমি যে কোনো কিছুই করতে রাজি আছি। তাই কালকে থেকে আমাকে নতুন এক মিশন স্টার্ট করতে হবে। এটা বলে মায়া তার বাসায় চলে যায় আর কালকের জন্য প্রস্তুতি নিতে থাকে। প্রথমে সে শপিংয়ে যায়। সেখানে গিয়ে ভালো মানের কিছু থ্রি পিস আর বোরকা হিজাব এগুলো কিনে নিয়ে আসে। আর এদিকে আমি রাগের মাথায় মায়াপুকে অনেক কিছু বললো। যখন রাগটা কমে গেছে তখন আমার মাথায় এলো যে মায়াপু কেমন গুন্ডি আর বদমেজাজি মেয়ে। এখন আমার যদি কিছু করে দেয় তাই আমার ভয় হতে লাগলো। যদিও আমি প্রকাশ করছি না। আমি ভয়ে ভয়ে ক্লাসে প্রবেশ করলাম। ক্লাসে প্রবেশ করতে রায়হান আমাকে জিজ্ঞেস করলো, কিরে, কি অবস্থা তোর? আর তো কেমন ভীতু ভীতু লাগতেছে কেন? আর তোকে দেখলাম মায়াপুর সাথে কেমন যেন রেগে রেগে কথা বলছিলি, কাহিনী কিরে মামা? আর বলিস না মামা, রাগের মাথায় মায়াপুকে যা নয় তাই বলে ফেলেছি। এখন আমার কি হবে রে বন্ধু? আমার জীবনটা মনে হয় কেরোসিন হয়ে যাবে রে। একে তো আমার হাত পা থেকে শুরু করে সব কিছুই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। বন্ধু, ও বন্ধু, আমারে বাঁচা। আরে মামা, আমি এই জায়গায় কিচ্ছু করতে পারবো না রে, কারণ তুই যে জায়গায় হাত দিয়েছিস ওই জায়গায় যদি আমি হাত দিই তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে ফেলবে। কেননা মায়াপু যে রাগের রাগী আর যে ডেঞ্জারাস। তোকে কালকে আমি সাবধান করে দিয়েছিলাম যে মায়াপুর সাথে লাগতে যাস না, তারপরেও এত বাড়াবাড়ি করলি কেন বল? কি বলবো বল, মায়াপুর যে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে তাতে আর থাকতে পারলাম না। একে তো আমার আব্বু বলে দিয়েছে আমি যেন কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসাতে না জড়াই। আর দ্বিতীয়ত মায়াপুর আমাকে আজকে প্রপোজ করেছে। আমাকে নাকি সে ভালোবাসে। এটা কি কোনো দিক দিয়ে যায় বল?
তাকে দেখতে ডেঞ্জারাস আর গুন্ডি টাইপের লাগে। আর তার মধ্যে কী সব পরে সে, এইসব আবল তাবল পোশাক আমার একদম ভালো লাগে না। আর তার উপরে সে আমার সিনিয়র, এগুলো কি সমাজ কখনো মেনে নেবে বল? আর আমি বাচ্চা একটা ছেলে, সবার সামনে আমাকে স্ট্রবেরি বলে ডাকে। আমাকে এগুলো ডাকতে কি আমার লজ্জা করে না বল? তাই প্রচুর রাগ হয়ে গিয়েছিল, তাই যা নয় তাই বলে দিয়েছি। এখন আমার কি হবে রে বন্ধু? আরে মামা বলিস কি, মায়াপু তোকে ভালোবাসে? হাউ ফানি। যদিও আমি প্রথমে কিছুটা আন্দাজ করেছিলাম যে মায়াপু তোকে ভালোবাসে, কেননা কালকেই তার কথাবার্তা দেখে বুঝতে পেরেছিলাম যে সে তোকে ভালোবাসে। দেখি তুই এখনো আস্ত আছিস। যদি তোকে ভালো না বাসতো তাহলে তুই আজ থাকতে পারতিস না, তোকে এতক্ষণে হসপিটালে থাকতে হতো। তাই এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। আর কে কি বললো না বললো তা নিয়ে তোর বসে থাকতে হবে না। সমাজ কি তুই না খেয়ে থাকলে একবেলা তোকে খাবার এনে দিবে বল? তাহলে তুই ওই সমাজের পেছনে কেন পড়ে আছিস? আর ভালোবাসা মানুষকে ঠিক করতে পারে। তুই যদি মায়াপুকে বুঝিয়ে বলতে পারিস তাহলে মায়াপু তোর কথা শুনবে, কেননা সে তোকে ভালোবাসে আর তুই তাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে। তাই আমি বলি কি, তুই মায়াপুকে ভালোবাসতে শুরু করে দে। আর মায়াপু দেখতে কিন্তু খারাপ না রে, আমাকে যদি বলতো তাহলে আমি কবেই রাজি হয়ে যেতাম। আর মায়াপু একটু গুন্ডি টাইপের হলেও সে মনের দিক থেকে অনেক ভালো। আমরা এতদিনে তা খুব ভালো করে বুঝে গেছি। কেউ কোনো দোষ না করলে সে তাকে শাস্তি দেয় না, আর যে ভুল করে তার রেহাই নেই। আর তার পেছনে হাজার হাজার ছেলে ঘোরে, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। আর সে কিনা তোকে ভালোবাসে, আর তুই কিনা তাকে পাত্তা দিচ্ছিস না। তাই আমি বলছি কি, তুই ভালো করে ভেবে দেখ, তারপরে না হয় ডিসিশন নিস কি করবি আর না করবি। তুই এক কাজ কর, একটু সময় নিয়ে ভেবে দেখ। আর ভালোবাসা পারে না এমন কিছু নেই। তুই মায়াপুকে বুঝিয়ে বলে দেখিস, সে ঠিকই তোর কথা শুনবে। আর তার ড্রেসআপের কথা বললি না, তুই যদি তাকে বুঝিয়ে বলিস সে তার ড্রেসআপও চেঞ্জ করে ফেলবে। আর হয়তো বা কালকেই তার ড্রেসআপ চেঞ্জ করে আসতে পারে যদি তোকে মন থেকে ভালোবাসে। দেখ ভাই, এত জ্ঞান দিস না তো, আমি ওকে ভালোবাসতে পারবো না। আর আমি আমার আব্বুকে প্রচুর ভয় পাই। সে যদি এই কথা জানতে পারে তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আর সে আমাকে বারবার করে না করে দিয়েছে যে আমি যেন কোনো মেয়ের প্রেমে না পড়ি, কারণ প্রেম ভালোবাসা মানুষকে শুধু কষ্টই দেয়, কখনো সুখ দিতে পারে না। তাই আমি চাই না এসব মায়ে জড়াতে। তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, আমিও তোকে কিছু বলবো না। এভাবে রায়হানের সাথে আড্ডা দিতে দিতে সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু ঘুরতে বের হলাম। তারপর ঘোরাঘুরি করে আবার বাসায় চলে আসলাম। তারপর একটু পড়াশোনা করে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়ার আগে মায়াপুর কথা মনে পড়ে গেল। আর কালকে আমার কি হবে সেগুলো ভাবতে লাগলাম। ভয়ে যেন আমার যা যায় অবস্থা। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। আর ওইদিকে আজ তোমাকে ভালোবাসি বলে তুমি এতগুলো কথা বলেও পার পেয়ে গেলে। যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। আর আমি একবার যা চাই তা আমার করেই ছাড়ি। তাই ওয়েট অ্যান্ড সি, তোকে এবার মজা দেখাবো। আর তুই এই প্যান্ট শার্ট কি খারাপ বলছিস না? ঠিক আছে, এই প্যান্ট শার্ট আমি আর কোনোদিনও পরবই না। এখন থেকে তুই যা যা ভালোবাসিস সেগুলোই পরবো। তারপরে দেখি তুই আমাকে ভালো না বেশি কোথায় যাস। বুঝেছিস? কালকে থেকে শুরু হবে নতুন মিশন। মায়া এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আর এদিকে সকালে আম্মু ডাকাডাকি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেটের সামনে আসেই দেখতে পেলাম মায়া আপুকে দেখা যাচ্ছে না। মনে হয় আমার কথায় কষ্ট পেয়ে সে আর কলেজেই আসেনি। কিন্তু এই জায়গায় বোরকা পরা মেয়েটিকে কেমন যেন চেনা চেনা লাগছে। সে যাই হোক, আমার কি তাতে, আমি আমার মতো ক্লাসে যাই, এটাই ভালো হবে। আর মায়াপু আসুক বা না আসুক তাতে আমার কিছু যায় আসে না। এগুলো ভাবতে ভাবতে আমি কলেজের দিকে রওনা দিতে যাব, ক্লাসের দিকে। তখনই পেছন থেকে মায়াপুর কণ্ঠে কেউ যেন মনে হয় আমাকে ডাক দিল। আমি এদিক ওদিক তাকিয়ে মায়াপুকে দেখতে না পেয়ে আবার যখনই হাঁটা ধরবো তখন ওই বোরকা পরা মেয়েটি আমার পেছন থেকে আমার শার্টের গলাটা টেনে ধরলো। এতে আমার অনেক রাগ হয়ে গেল, কেননা এই মেয়েটাকে আমি চিনি না, জানি না। সে কোনো কথাবার্তা নেই, সোজা এসে আমার কলার ধরলো। এটা করলে যে কেউই রাগ করবে কেমন, কেননা ছেলেদের সব থেকে বেশি রাগ ওঠে যদি তার কেউ কলার ধরে। আমি মেয়েটাকে কিছু বলতে যাব তখনই আমাকে থামিয়ে দিয়ে মেয়েটি বলা শুরু করলো। কিরে, আজকে তো আর বকটা সেজে আসেনি বা গুন্ডি সেজেও আসেনি। এখন কি করবি বল? এখন তো তোর সব কথাই শুনেছি।
তুই যা বলেছিস, তোর যা ভালো লাগে সবই তো শুনেছি। এখন কিন্তু আমাকে আর ফিরিয়ে দিতে পারবি না। আর যদি ফিরিয়ে দিস তাহলে তোকে যে করে হোক আমার করে নেব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। আর এই মায়া একবার যে কথা বলে সেটা সে অক্ষরে অক্ষরে পালন করে, বুঝেছিস? মাইন্ডেড। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি আশা করিনি যে মায়াপু আমার কথা মতো নিজেকে চেঞ্জ করে ফেলবে। যদিও চেঞ্জ হওয়াতে আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে কিন্তু এই প্রেম ভালোবাসা জড়ানোর মতো সাহস আমার হয়ে ওঠেনি। তা আমি ডিরেক্ট মায়াপুকে না করে দিলাম। এতে করে সে অনেক রেগে গেল আর সে আমাকে জোর করে একটা ফাঁকা ক্লাসের ভিতর নিয়ে গেল। এটা দেখে আমার শরীরের সব শক্তি যেন হারিয়ে ফেলেছি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখন মায়া আমাকে বলল, দেখ, তোকে ভালো ভালোই বলছি, তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি ছেলে বলবো তুই আমাকে নষ্ট করতে চেয়েছিস, আমার ইজ্জত নিতে চেয়েছিস। আর সবাই আমার কথা শুনবে, কেননা আমি একটা মেয়ে। আর আমি তখন বলবো যে এখন আপনারা যা করবেন এটাই আমি মাথা পেতে নেব। আর সবাই এটাই ডিসাইড করবে যে তুই যেহেতু আমার ক্ষতি করতে চেয়েছিস বা আমার সম্মানহানি হয়েছে, তাই তোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে। এক্ষেত্রে আমি তো তোকে পেয়েই গেলাম, কিন্তু তোর সম্মানটা কোথায় যাবে একবার কি ভেবে দেখেছিস? আর আমি আমার সম্মানের কথা চিন্তা করি না, আমার তোকে পেলেই হবে, সম্মান জাহান্নামে যা, ওটা আমার দেখার বিষয় না। এখন বল, তুই কী করবি? আমাকে ভালোবাসবি নাকি ভালোবাসবি না? ভালো করে চিন্তা করে বল, নাহলে আজকে তোর খবর আছে। এ কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কেননা এরকম যদি হয় তাহলে আমার আব্বু আমাকে কোনোদিনও মাফ করবে না, আর আমাকে মেরে টুকটো করে নদীতে ভাসিয়ে দেবে। তখন আমি মায়াপুকে বললাম, প্লিজ মায়াপু, আমার সাথে এমনটা করবেন না। আমি তো আপনার ছোট ভাইয়ের মতো, তাই না? আর আপনি তো আমার সিনিয়র, তাই না? আর আমাদের মধ্যে এরকম প্রেম ভালোবাসা হয় না। সমাজ কখনো এই ভালোবাসা মেনে নেয় না। আর দেখেন আপু, জোর করে দেহ পাওয়া যায়, মন পাওয়া যায় না। আর ভালোবাসাটা এমনই, জোর করে আপনি আমার ভালোবাসা কোনোদিনও পাবেন না। দেখ, বাংলা ছবির ডায়লগ আমারও বানিস না, বাংলা ছবি আমিও দেখি, বুঝেছিস? আর তোর দেহ পেলেই হবে, তোর দেহটাই যদি আমার কাছে থাকে তাহলে তোর মনটা এমনিতেই আমার কাছে চলে আসবে, বুঝেছিস? তাই আমি যেটা বলছি সেটা যদি মত না দিস তাহলে আমি এখনই চিৎকার করব। এখন ভেবে দেখ কি করবে। আর শোন, আর একটা কথা বলি, আমি তোকে অনেক ভালোবাসি রে, অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি তোকে ভালোবাসি। তাই প্লিজ আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না যাতে আমাদের দুজনের সম্মানহানি হয়। আমি চিন্তা করে দেখলাম তার কথায় রাজি না হয়ে আমার আর কোনো উপায় নেই। তাই সকল ভয় আর ডর সাইডে রেখে আমি মায়াপুর কথায় রাজি হয়ে গেলাম। কেননা মায়াপু যে পাগলামি শুরু করে দিয়েছে, সে কী করবে সে নিজেও যায় না। আর মায়াপু দেখতেও কিন্তু খারাপ না, প্রথম দেখাতে আমারও ভালো লেগে গিয়েছিল। কিন্তু কি করবো বলেন, আমার আব্বুকে দেখলে আমার ভয় করে। আর আব্বু ওই দিন না করাতে আমি ভয় পেয়ে মায়াপুর কথায় রাজি হইনি। আর এখন তো আর রাজি না হয়ে কোনো উপায় নেই, তাই রাজি হয়ে গেলাম। আমার রাজি হওয়ার কথা শুনে মায়াপু এমন কিছু করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। সে এসে সোজা আমার 4 ফুট 1 করে দিল। এতে যেন আমি অনেক সুখী সাগরে ভেসে যাচ্ছি। মায়াপু যেন পাগল হয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে নিচের দিকে নামতেছিল। তখন আমি তাকে বাধা দিয়ে বললাম, দেখেন মায়াপু, রাজি হয়েছি এতে করে যে এই না বিয়ের আগে সব কিছু করে ফেলবো। আর আজকে প্রথম আর আজকে শেষ। আর যেন কোনো দিন বিয়ের আগে আমাকে কিস না করেন, কেননা বিয়ের আগে এসব আমি কখনোই পছন্দ করি না। যা হবে সব বিয়ের পর, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন, না হলে কিন্তু আমি আপনাকে ভালোবাসবো না। আরে তুই যা বলবি আমি তাই করব, কেননা তোকে আমি অনেক ভালোবাসি। তুই যদি আমাকে এখন মরতে বলিস আমি মরতেও রাজি। আর আসলে তুই রাজি হওয়াতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই অমনটা হয়ে গেছে। প্লিজ আমার উপরে রাগ করিস না, আমি আর জীবনেও তোর সাথে এমন কিছু করবো না। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে, আমি হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দে। তুই যা বলবি আমি তাই করব, তাই শুনবো। প্লিজ আমাকে ছেড়ে যাস না। ঠিক আছে, আমি যা বলবো আপনার কিন্তু তাই শুনতে হবে। আর এভাবে বোরকা পরেই কলেজে আসা যাওয়া করতে হবে। আর আমাকে এভাবেই ভালোবেসে যেতে হবে। আর অন্য কোনো ছেলেদের দিকে তাকানো যাবে না। আর অন্য কোনো ছেলে ফ্রেন্ডও থাকা যাবে না। এতে করে যদি আপনি আমার কথা রাখতে পারেন তবে আমি আপনাকে নিচের করে নেব। কথাটা যেন মাথায় থাকে। আর বিয়ের আগে কোনো আজে বাজে চিন্তা করতে পারবেন না, যা হবে সব বিয়ের পর। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তুই যে কথাগুলো বলেছিস আমি সবগুলো কথা অক্ষরে অক্ষরে পালন করব। তোর একটা কথারও নড়চড় হতে দেব না। তুই শুধু আমাকে একটু ভালোবাসা দিস, তাতেই আমার হয়ে যাবে। ঠিক আছে, আসলে মেয়েরা এমনই যে মানুষটা ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে রাজি আছে। আর ছেলেরাও কিন্তু এমনই,
তার প্রিয় মানুষটাকে সত্যিকারের ভালোবাসলে তার কাছে বিয়ের আগে কোনো কিছু দাবি করবে না। আর যারা শুধু টাইম পাস করবে তারাই তাই যে কাছে তার সকল কিছু কেড়ে নেবে। তাই প্রিয় বোনদের জন্য একটা কথাই বলবো, আপনার সতীত্ব আপনি হেফাজত করেন, কেননা একটি নারী তখনই উত্তম হবে যখন তার স্বামীকে তার উত্তম সতীত্ব দিতে পারবে। আর ছেলেদের ক্ষেত্রে একই কথা, যার কর্ম যেমন হবে তার ফলও তাকে তেমনভাবে ভোগ করতে হবে। আশা করি সকলের কথাগুলো বুঝতে পেরেছেন। আর না বুঝলে কমেন্টে বলেন, বুঝিয়ে দেবনি, সমস্যা নেই, কমেন্ট করেন। আর হ্যাঁ, এবার গল্পে আসা যাক। এভাবে মায়াপুর সাথে আমার প্রেম ভালোবাসা শুরু হয়। প্রথম দিকে আমি মায়াপুকে খুব একটা ভালো না বাসলেও আস্তে আস্তে আমি মায়াপুকে অনেক ভালোবেসে ফেলি। এভাবে দেখতে দেখতে অনেক দিন চলে যায়। মায়াপুর পড়াশোনা শেষ হয়ে যায়, আমারও শেষের দিকে। তখনই আমার জীবনে এমন কিছু একটা হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। কেননা আমার মাথার উপর বাবা নামক ছায়াটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এতে করে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, নিজেকে যেন আর ধরে রাখতে পারছিলাম না। আমার সব কিছু যেন ওলট পালট হয়ে গেল। যখন বাবা ছিল তখন আমার কোনো অভাব অনটন ছিল না, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে আবার যেন সব কিছু পাল্টে গেল। আমার আচার আচরণ সব পাল্টে গেল। তারপর থেকে আস্তে আস্তে সবার থেকে দূরে সরে আসতে লাগলাম, এবং কি মায়ের থেকেও আমি নিজেকে আস্তে আস্তে সরে নিয়ে আসলাম। আমি যেন নিজেকে নিজে চিনতে পারছিলাম না, কেননা আমি আমার বাবাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। আর এই ধাক্কাটা যেন আমি সামনে উঠতে পারছিলাম না। তারপর আমি আর মা মিলে কাউকে কিছু না জানিয়ে গ্রামে চলে আসলাম। আর গ্রামে এসে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম, এবং কি মায়ের সাথেও এই কথাটা আজও মায়া জানে না যে কেন আমি তাকে ছেড়ে গ্রামে চলে এসেছিলাম। আমি জানি তার বাবা অনেক বড় লোক, সে কখনোই আমার মতো একটা গরিবের কাছে তার মেয়েকে বিয়ে দেবে না। তাই আমি মায়ের থেকে মায়া কাটানোর জন্য সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিলাম। কিন্তু কথাই আছে না, চাইলে কি আর সব কিছু পাওয়া যায়? আমিও পাইনি মায়াকে ভুলতে, শুধু পরিস্থিতির শিকার হয়ে ওকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আর এরপর অনেক কষ্ট করে নিজের পড়ালেখা শেষ করলাম। আর তারপর কি হলো সেটা তো জানেনি। এরপর তো সব কিছু কেমন যেন ওলটপালট হয়ে গেল। যা থেকে দূরে থাকতে চাই সেই কিনা এখন আমার অফিসের বস। যদিও চাকরিটা না করলে আমার চলবে না, তাই নিজেকে হাজার বুঝেও চাকরিটা করতে হচ্ছে। তো একদিন আমাকে বলছে, অনেক তো হলো, এখন তো চাকরি বাকরি পেয়েছিস, তাই না? আর আমারও তো বয়স হয়ে গেছে, বাঁচবই বা আর কতদিন। তাই আমি চাইছি কি, যে যদি বিয়েটা দিয়ে যেতে পারতাম তাহলে আমি মরেও শান্তি পেতাম। কি বলিস বাবা, এখন বিয়েটা করে নে। আর এতদিন না হয় চাকরির দোহাই দিতি, কিন্তু এখন তো চাকরি বাকরি সবই করেছিস, এখন একটা বিয়ে করে নে। আর আমারও তো ইচ্ছে হয় নাতিপুতির মুখ দেখে, তাই না? প্লিজ বাবা, এখন আর না করিস না। আমি কি বলবো বুঝতে পারছি না, কেননা আমি এখনও মায়াপুকে অনেক ভালোবাসি। আর তাকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আর আমার এখন মনে হয় না যে মায়াপু আমাকে ভালোবাসে, কেননা তাকে আমি যে কষ্ট দিয়েছি এতে করে সে আমাকে ভালোবাসবে বলে মনে হয় না। তাই আমিও মা যা বোঝে তাতে হ্যাঁ বলে দেই। সবার আশায় তো মাটি করে দিয়েছি, শেষমেশ না হয় মার কথাটা শুনি। আচ্ছা মা, তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো। আর মা, আমি কোনো মেয়ে দেখতে যেতে পারবো না, তুমি যাকে পছন্দ করে আনবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য পরীর মতো দেখতে একটা মেয়ে এনে দিব, বুঝেছিস? ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা মা, আমি অফিসে যাই। তারপর মনের ভেতরে হাজার কষ্ট নিয়ে অফিসে চলে আসলাম। আর এইদিকে রাফি আমাকে দেখে বলে উঠল, ভাই, অনেক দিন তো হলো, বলবি বলবি বলে তো আর বলা হলো না। দেখ ভাই, আমি আর থাকতে পারছি না, প্লিজ ভাই, তুই একটু ওকে বলে দে না যে আমি ওকে ভালোবাসি। ঠিক আছে, আজকে বিকেলে রেস্টুরেন্টে রেডি থাকিস। অফিস ছুটি হওয়ার পর রেস্টুরেন্টে যাব, ওখানে সেটিং করে দেব। টিটটা রেডি রাখিস, কথাটা যেন মাথায় থাকে, বুঝেছিস? এখন কাজ কর, ম্যাম দেখে ফেললে ঝামেলা হতে পারে। তারপর আমি আমার ডেস্কে আর রাফির ডেস্কে কাজ করতে লাগলো। কাজ করতে করতে দুপুর হয়ে গেল, ওইদিকে লাঞ্চের টাইমও হয়ে গেছে। তাই আমি রাফি আর রুহি লাঞ্চ করতে চলে গেলাম। আর তখন আমি রুহির সাথে হেসে হেসে কথা বলছিলাম। তখনই মায়া ম্যাম আমাদের হেসে হেসে কথা বলতে দেখে যেন তেলে বেগুনে জ্বলে উঠল।
সে যেন আর এগুলো নিতে পারতেছে না। তখন সে ডিসাইড করলো সেও যদি এভাবে আমাকে ইগনোর করতে থাকে হয়তোবা আমাকে হারিয়ে ফেলতে পারে। তাই সে ডিসাইড করলো আবার বাসার ঠিকানা নিয়ে আমার আম্মুর কাছে বা আমার বাসার লোকের কাছে তার আব্বুকে দিয়ে আমার আর মায়ের বিয়ের প্রস্তাব দেবে। আর মায়া যেটা ভাবলো সেটাই করলো। তার আব্বুকে আমার ব্যাপারে সব কিছু বলল, আর সে যে আমাকে ভালোবাসে সেটাও বলল। আর মায়ার আব্বু রাজি হয়ে গেল, কেননা এতদিন ধরে যে মেয়েকে বিয়ের কথা বলতো সে মেয়ে বিয়েতে রাজি হতো না। আর আজকে নাকি সে নিজে থেকে বিয়ের কথা বলছে। তাই সে আর কোনো কিছু সংকোচ না করে বিয়ের কথা বলাতেই রাজি হয়ে গেল। আর সে আমার আম্মুর সাথে দেখা করতে গেল। দেখা করে সব কিছু আমার ব্যাপারে বলে আর মায়ের ব্যাপারে বলল, আর মাও রাজি হয়ে গেল। আর সামনের মাসেই আমাদের বিয়ে ঠিক করা হলো। এই বিয়েটার ব্যাপারে আমি কিছুই জানি না, শুধু মায়া জানে। আর মায়া এটাও জানে না যে কেন আমি তার থেকে দূরে সরে গিয়েছিলাম। আর এই কথাটা না জানার পরও মায়া আমাকে বিয়ে করতে রাজি, কেননা সে আমাকে কোনোভাবেই হারাতে চায় না। আর এদিকে আমি জানি না কেন তুমি আমার সাথে এমন করলে, আর কি দোষী বা ছিল আমার, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে হাতছাড়া করতে পারলাম না। আর তুমি এটাও ভেবো না যে আমি তোমাকে এত তাড়াতাড়ি এত সহজে মেনে নেব। আমি যে কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট দেব, এটা মাথায় রেখো। মায়া মনে মনে এগুলোই ভাবছে আর অনেক কান্না করছে, কেননা তার অনেক কষ্ট হচ্ছে। যদিও সে তাকে পাবে এটা ভেবে সে অনেক খুশি, কিন্তু তারপরও এতদিন আমার থেকে দূরে থাকার জন্য তার কষ্ট যেন অনেক গুণ বেড়ে গেছে। তো যাই হোক, এদিকে অফিস টাইম শেষ হওয়ার পর আমি আর রাফি মিলে রুহিকে একটা রেস্টুরেন্টে আসার জন্য বললাম একটা দরকারি কথা আছে। এই কথা বলাতে রুহিও রাজি হয়ে গেল। তারপর আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে চলে আসলাম আর রাফিকে বললাম অর্ডার দেওয়ার জন্য। তারপর রাফি অর্ডার দেওয়ার জন্য কাউন্টারে চলে গেল। আর আমি রুহিকে বললাম, দেখ রুহি, আমি তোকে একটা কথা বলবো, এটা শুনে প্লিজ রিয়েক্ট করবি না। আর কথাটা আগে ভালো করে শুনবি, তারপর রিপ্লাই দিবি। ঠিক আছে ভাইয়া, তোমাকে যেহেতু ভাইয়া বলে ডেকেছি, আর তুমিও যেহেতু আমাকে বোন বলে ডাকো, আর তুমি যা বলবে আমি তোমার কথা শুনবো। আর তোমার কথার ওপরে দিয়ে একটা কথাও বলবো না। তুমি বলো কি বলবে। আসলে আমি তোকে বলতে চাইছি যে রাফি ছেলেটা কেমন সেটা তো তুই জানিসই, তাই না? হ্যাঁ ভাইয়া, তা তো জানি সে অনেক ভালো একটা ছেলে। কেন ভাইয়া, কি হয়েছে? আসলে হয়েছে কি, সে নাকি তোকে অনেক দিন যাবৎ ভালোবাসে আর আমাকে বারবার তোর কথাই বলেছে। এখন তুই বল, তুই কি তাকে ভালোবাসবি? আসলে ভাইয়া, তোমাকে কি করেছে বলি, সত্যি কথা বলতে আমিও রাফিকে অনেক ভালোবাসি। কিন্তু তুমি তো জানোই মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আর রাফিও তো আমাকে কিচ্ছু বলে না, তাই আমিও ওকে কিচ্ছু বলতেই পারিনি। আচ্ছা ভাইয়া, তুমি যেহেতু বললে যে রাফি আমাকে ভালোবাসি, তাহলে আমার আর এই জায়গায় কোনো অমত নেই, কেননা আমি যে তাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। তারপর রুহি ওয়াশরুমে গেল হাত ধোয়ার জন্য। তখন রাফি আমার কাছে আসলো। তারপর আমি রাফিকে সব কথা খুলে বললাম। সব কথা শুনে রাফি যেন পাগল হয়ে গেল। তখন আমি তাকে বললাম, দেখ, একটা রেস্টুরেন্ট, এখানে পাগলামি করিস না। তারপর রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস ভাই, তুই আমার জন্য যা করলি তা কোনোদিনও ভুলবো না। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। হয়েছে, এত পাগলামি করিস না, এখন পাগলামি বন্ধ কর। আর আমি একটু সাইডে যাচ্ছি, তোরা একটু কথা বলে নে। তারপর আর কি, ওদের শুরু হয়ে গেল প্রেমলীলা। তারপর আমি ওদের একটু কাছে এসে বললাম, ভাই থাম, এটা রেস্টুরেন্ট, এখানে এর থেকে বেশি ক্লোজ হওয়া যাবে না। তারপর আমরা সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আমার বাসায়। আর রাফি আর রুহি চলে গেল একটা পার্কে। আর পার্কে কেন যায় সেটা তো আপনারা জানেনই, যে ভাই ওরা প্রেম করতে গেছে। আর এদিকে আমি বাসায় এসে শুনি যে আম্মু আমার বিয়ে ঠিক করে ফেলেছে আর সামনের মাসে আমার বিয়ে। এই কথা শুনে আমার হাসি খুশি মুখটা যেন উদাও হয়ে গেল। তবু আম্মুকে বসে না দিয়ে নিজের রুমে চলে আসলাম আর শাওয়ার ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে কান্না করতে লাগলাম, কেননা সেটা আপনারা তো জানেনই। তারপর অনেকক্ষণ কান্না করার পরে ভালো করে চোখ মুখে পানি দিয়ে গোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে নিচে থেকে খাওয়া দাওয়া করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম যেন আজকের আসছেই না, শুধু মায়া ম্যামের কথা মনে পড়ছে। আর সেই স্কুল লাইফের কথাগুলো বারবার যেন মনে পড়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে আমার বিয়ের দিন যেন ঘনিয়ে আসে। যতই আমার বিয়ের দিন ঘনিয়ে আসে ততই যেন আমি কোনো একটা কাজের জিনিস হারিয়ে ফেলছি।
এটা বারবার যেন আমাকে ভাবিয়ে তুলছে। আর ওইদিকে মায়া তো সেই লেভেলের খুশি, কেননা সে যেটা চেয়েছিল সেটাই হতে চাচ্ছে। সে তার আব্বুকে অনেক অনেক ধন্যবাদ জানালো আর খুশি হয়ে তার আব্বুকে জড়িয়ে ধরলো আর বলল, আব্বু, তুমি আমার দুনিয়ার বেস্ট আব্বু। তোমাকে অনেক 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 ধন্যবাদ আব্বু। মেয়ের এমন খুশি দেখে মায়ের আব্বু ঠিকই বুঝতে পেরেছে যে তার মেয়ে ওই ছেলেটাকে কতটা ভালোবাসে। তার জীবনে যেন আজকে সার্থক হয়ে গেল যে তার মেয়ের মনের আশাটা সে পূরণ করতে পেরেছে। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো আর আম্মু আমাকে বলল অফিস থেকে যেন আমি ছুটি নিয়ে আসি আর অফিসের সবাইকে যেন দাওয়াত করে আসি। তাই আমিও আম্মুর কথা মতো অফিসে চলে গেলাম। তারপর সোজা মায়া ম্যামের কেবিনে চলে আসলাম। অনুমতি নিয়ে মায়া ম্যামের কেবিনে ঢুকতেই দেখে মায়া ম্যাম কেমন যেন খুশি খুশি লাগছে। আমি সেদিকে লক্ষ্য না করে মায়া ম্যামকে বললাম, ম্যাম শুনছেন, আমি একটা কথা বলতে চাই। জি বলেন, কি কথা বলবেন? ম্যামের এই আপনি বলাতে আমার ভেতরটা যেন পুরো ছারখার হয়ে যাচ্ছে। আর আমি এটা বুঝতে পারলাম ম্যাম হয়তো আমাকে এখনও মাফ করেনি। তখন আমি ম্যামকে বললাম, ম্যাম আপনাকে আমার একটা অতীত বলতে চাই। যদি আপনি কিছু মনে না করতেন তাহলে আমি আমার অতীত আপনাকে বলতাম, কেননা আজকেই বলবো এটা লাস্ট ডেট। এরপর হয়তো আর এই কথা বলেও কোনো লাভ হবে না। জি বলেন, আর একটু তাড়াতাড়ি বলবেন, আমার কাজ আছে। আর 2 দিন পরে আমার বিয়ে, আর আপনার দাওয়াত রইল, আসবেন কিন্তু। মায়ের বিয়ের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপরও আমি বললাম, ম্যাম আমি একজনকে খুব ভালোবাসতাম আর সেও আমাকে খুব ভালোবাসতো। আর ভালোবাসতাম বলে ভুল হবে, এখনও বাসি। কিন্তু আমার জীবনে এমন একটা ঝড় বয়ে যায় যার কারণে আমি আমার ভালোবাসা থেকে দূরে সরে আসি। আর সেই ঝড়টা হলো আমি যেদিন আমার ভালোবাসার মানুষটা থেকে দূরে সরে আসলাম সেদিন আমার বাবা মারা যায়। আর আমার বাবা মারা যাওয়ার কারণে আমি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমি সকল কিছু ছেড়ে ছুড়ে এইখানে চলে আসি। আর আমি এটা চিন্তা করেছিলাম যে আমার মতো গরিবের কাছে আপনার বাবা আপনাকে কখনো আমার কাছে বিয়ে দেবে না। তাই সেদিন অনেক কষ্টে আপনাকে ব্লক করে দিয়েছিলাম। আর এটাই ছিল আমার অতীত। আর হ্যাঁ, আর একটা কথা, আমার কিছুদিন ছুটি লাগবে, কেননা 2 দিন পর আমারও বিয়ে। আর আমি আপনার বিয়েতে আসতে পারবো না। আমার বাবা মারা যাওয়ার কথা শুনে মায়া ম্যামের চোখে দিয়ে যেন পানি গড়িয়ে পড়লো। তারপর সে তার চোখের পানি মুছে আমাকে বলল, আসলে যা হওয়ার তা হয়ে গেছে, এখন চাইলে আর কোনো কিছু ঠিক করা সম্ভব না। তাই আমি বলি কি, আমাদের যে যা যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানে বিয়ে করে নিজেদের ভুলে যাওয়া ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও মানি, কিন্তু আমার মনের ভেতরে এই কথাগুলো যেন কুরে কুরে খাচ্ছিল। তাই আপনাকে আজ সব কিছু বলে দিলাম। আর একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু নিজের সাথে যুদ্ধ করে যখন পারতেছিলাম না তখন না পেরে আপনাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তাই আমাকে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ। আর আসি। এই কথা বলে আমি অফিস থেকে চলে আসলাম। মনের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমার যে আর কিছু করার নেই। তাই কপালে যা আছে সেটাকে প্রাধান্য দিয়ে আম্মু যা বলেছে সেটাই করতে রাজি হয়ে গেলাম। এদিকে এইভাবে দেখতে দেখতে আমার বিয়ের দিন এসে পড়ল। আজকে আমার বিয়ে, তাই বউ আনার জন্য চলে গেলাম মেয়ের বাড়িতে। আর আরেকটা কথা, আমি কিন্তু এখনও আমার হবু বউকে দেখিনি। আর গাড়ি নিয়ে গেটের সামনে দাঁড়ালাম। তারপর আর কি গেটের সব ফর্মালিটিস পূরণ করে ভেতরে ঢুকলাম। তারপর আমাকে আর হবু বউকে একসাথে বসানো হলো। তারপর সকল ফর্মালিটি পূরণ করে আমাদের বিয়েটা হয়ে গেল। আর হ্যাঁ, আমার হবু বউ কিন্তু ধুর, হবু বউ কেন হবে, এখন তো আবার বউ হয়ে গেছে। বিয়ের আসরে কিন্তু বোরকা পরেছিল, এই জন্য আমি তাকে দেখতে পারিনি। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি। আমার পাশে আমার বন্ধু রায়হান আর রাফি দাঁড়িয়ে নানান রকম কথা বলছে। আমি শুধু তাদের কথা শুনছি। এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে রাফি আর রায়হান মিলে বাইরে থেকে দরজাটা আটকে দিল। আর সেফটির জন্য আমিও ভেতর থেকে দরজাটা আটকে দিলাম। আর ঘরে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম খাটের উপর লম্বা ঘোমটা দিয়ে কেউ বসে আছে। বুঝতে পারলাম এটাই আমার বউ। আমার আসার শব্দ শুনে সে আমাকে সালাম করার জন্য আমার কাছে আসলো। যে আমাকে সালাম করতে যাবে তখন আমি তাকে উঠে নিয়ে বললাম, আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে হয় না, সে যেই হোক না কেন। তারপর আমি তাকে বললাম, দেখেন আমি আপনাকে চিনিও না বা আপনাকে কখনো দেখেছি কিনা তাও জানি না। আর বিয়ের আগেও আপনার ছবিও আমি দেখিনি। আর আমি আমার আম্মুর কথা মতো এই বিয়েটা করেছি। আর আমি চাই আমার আম্মুকে আপনি কখনো কষ্ট দেবেন না।
আর আরেকটা কথা, আমি একজনকে ভালোবাসতাম, সেটা আগে আপনাকে বলে দিচ্ছি, কেননা আমি চাই না আমি ব্যতীত আপনি আমার এই অতীত অন্য কারো কাছ থেকে শোনেন আর কষ্ট পান, তাই আপনাকে বলে দিলাম। কি কি বলি তুই? তুই তুই কাকে ভালোবাসতি? আবার বল, তুই কাকে ভালোবাসতি? আরে মায়া, আপনি এখানে? আমি তো অন্য কাউকে মনে করেছিলাম। কি বলি তুই? অন্য কাউকে আশা করেছিলি? তোর ঘাড়ে কয়টা মাথা যে তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবি? তোকে আমি আগেই বলেছিলাম না যে আমি ব্যতীত তুই অন্য কাউকে বিয়ে করতে পারবি না? আর তোকে এটা বলেছিলাম না যে আমি যেটা একবার চাই সেটা আমি নিজের করে নিই? আর হ্যাঁ, তোর উপরে আমার অনেক রাগ ছিল, কিন্তু তুই কেন আমার থেকে দূরে সরে গিয়েছিলি? এটা বলার পরে তোমার উপর থেকে আমার সব রাগ উঠে গেছে, আর আমি এখনও শুধু তোমাকেই ভালোবাসি। আর এই বিয়েটাও আমার প্ল্যান মোতাবেকই হয়েছে। তা এখন বল, কেমন দিলাম সারপ্রাইজ? এটা আমার জীবনে বেশ সারপ্রাইজ ছিল। তারপরে আমি আর মায়া নামাজ পড়ে নিলাম। তারপর মায়া বলল, এখন কি করবে স্ট্রবেরি? এখন তো তোমার আর রেহাই নেই, এখন শুধু খেলা হবে তেলারা উইদাউট চিলি ছাড়া। না না না, এ হতে পারে না। কি হতে পারে না জানো? এখন তোমার নাটক করে কোনো লাভ হবে না। এখন তুমি আমার হাসবেন্ড, তাই তোমার কোনো কথাই আমি আর শুনবো না। এখন শুধু খেলা হবে। তারপর আর কি, আমাদেরও খেলা শুরু হয়ে গেল। বাকিটা না হয় ইতিহাসই থাক। আর আপনারা এখন আসতে পারেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।